আচ্ছা, ঘটনাটা শুরু থেকেই বলি। সম্ভব ২০০৩-এ এপ্রিল মাসের ১৮ তারিখে আমি ওদের বাসায় যাই। ওরা আমার খালার বাসায় রেন্ট করতো। তো ওদের বাসায় একটা রঙের কাজ ছিল, তো আমি জাস্ট মিস্ত্রিদের ওই বাসায় নিয়ে যাই জাস্ট ফর 5 মিনিটস। তো আমি ওদের ৩ তলায় উঠে জাস্ট দরজাটা নক করি। ও দরজাটা খুলে, কার কাছে আসছেন, একতলায় আসছেন না দুতলায় আসছেন, ও কন্টিনিউয়াস আমাকে কোশ্চেন করে যাচ্ছে, কিন্তু আমি ওর চোখেই আটকে গেছি। সে আটকানো আজ পর্যন্ত যায় নাই। প্রতিদিন হচ্ছে এক নজর আমাকে দেখতে হবে, এটা একটা বিষয় ছিল। আর ওই যে ভার্সিটির পরে জাস্ট 10 মিনিটস আমরা লেকের এই 32 নাম্বার থেকে ৮ নম্বর 8 নাম্বার পর্যন্ত হেঁটে যেতে যে এই 10 মিনিট সময়টা লাগতো, এই 10 মিনিট সময়টাই হচ্ছে আমাদের মিটিং টাইম। ওই 10 মিনিট টাইমে আমরা ওই পর্যন্ত যেতাম, ও ওর বাসায় রিক্সা নিয়ে চলে যেত, আমি আমার বাসায় রিক্সা নিয়ে চলে যেতাম। এটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন ছিল। আর এরপরে আস্তে ধীরে আমাদের প্রেমের সম্পর্ক 5 বছর যায় মোটামুটি 2003 থেকে 2008। প্রতিদিন মানে 24 ঘন্টার মধ্যে আমরা ফোনে হচ্ছে সারা রাত ভোর পর্যন্ত কথা বলতাম, তারপর চিঠি লেখা, তারপর এই যে প্রতিদিন আমার ভার্সিটির সামনে বসে থাকতো, তারপর আসতাম। এই ছিল আমাদের রুটিন, মানে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই আমরা একসাথে, 2 ঘন্টা হয়তো ঘুমাতাম এরকম। তো হঠাৎ একদিন আমাকে বললো আমার বোনের বিয়ে, তো 3 মাস আমরা কোনো যোগাযোগ করবো না, কথা বলবো না। বললো যে না, ঢাকা সিলেক্ট করবো, ফোন এখানে ওখানে থাকবে, আপু বিয়েটা কমপ্লিট হোক, তারপর আমরা হচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল আগের মতো প্রতিদিন আমাদের ডেইলি রুটিন এরকম করবো। এর মধ্যে তুমি আমাকে এসএমএসও করবে না আর ফোনও দিবে না। আমি বললাম ওকে, আমি একবারকে রাজি হয়ে গেলাম, ঠিক আছে এসএমএসও করবো না। তো প্রমিস করলো আমাকে যে হচ্ছে কি এসএমএসও করবো না আমরা কেউ কাউকে, আর ফোনও দিব না। তো ওই প্রমিস রাখতে গিয়ে আমি আমার ফোনে হচ্ছে 10 টাকাও মানে ব্যালেন্স রাখতাম না। 10 টাকা না, আমি 0 ব্যালেন্স করে রাখতাম, যদি আমার কোনো কাজ লাগতো যে না কাউকে ফোন করতে হবে। তো যেটা রিচার্জ করতাম ওটার সাথে সাথে আমি শেষ করে ফেলতাম, যে যদি ভুলে ওকে কল দিয়ে ফেলি বা কোনো এসএমএস করে ফেলি, এই জন্য। তারপরে 3 মাস পার হলো। 3 মাস পার হওয়ার পরে ও ফোন দিল না। যেদিন 3 মাস পার হয়, তারপর একদিন দুদিন ওয়েট করার পর আমি ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ও ফোন ধরলো, ঘুমের মধ্যে ছিল। তো আমি তো ঘুমিয়েছিলাম, তো রাত ৩টা তা তখন আর সেভ করা ছিল না নাম্বারটা। ডেফিনেটলি নট, বিকজ অবভিয়াসলি আই চিটেড অন হার। আমি ইন বিটুইন আমি একজনকে বিয়ে করে ফেলি। এটা আমার ক্যামেরার সামনে বলতেছি যে আমি একজনকে বিয়ে করে ফেলি, সেটা বিয়ের সিজন। তো সামাও এটা আমার এই টাইম ফ্রেমটা, আমার এই চিট করার জন্য, ওকে চিট করার জন্য এই টাইম ফ্রেমটা আমার দরকার ছিল। এটা আমি ক্যামেরার সামনে শিখে বলতেছি। সো মেয়ে আসছে, আমার সাথে বিয়ে হয়েছে, তারপর সে চলে গেছে। আমি ওই টাইমটাই যাচ্ছি, যেদিন সে চলে গেছে তারপর দিন আমি ওকে ডেট দিয়েছি, আমাকে কল ব্যাক করো, আমার সাথে যোগাযোগ করো হোয়াট। তো তারপর দুই দিন ওয়েট করছে, পরে 3 দিনের সম্ভবত 2 দিনের দিন রাতে বলে সে আমাকে আমাকে কল করে। তো আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো নাম্বারটা খেয়াল করিনি, আমি জাস্ট রিসিভ করছি। আমি বলছি হ্যালো কে। আমি সবসময় ওর ফোন রিসিভ করার সাথে সাথে জানো বলি, আজও বলি, আমার বই হয়ে গেছে, তারপরেও বলি। 2 দিন আমি বলছি হ্যালো কে। তো ওই সাউন্ডটা শুনে আমার কাছে অকওয়ার্ড লাগলো যে কে কেন বলবে। আমি পরে বললাম আচ্ছা তুমি কি ঘুমাচ্ছ, মানে শরীর খারাপ? বললো যে হ্যাঁ আমি ঘুমাচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো আমি রেখে দিলাম, কিন্তু বুঝলাম সামথিং ইজ রং। বাট তারপর আবার অনেক, যেহেতু আমি ফোনে টাকা ভরতাম না সবসময়, মানে ইউজুয়ালি রাখতাম না, কোনো অ্যামাউন্ট রাখতাম না, তো আমার ফোনে বেশি টাকা ছিল না, 50 টাকার মতো ছিল। ওটা দিয়ে আমি ওর সাথে অনেক কথা বলার চেষ্টা করলাম যে এরকম ফান করুন আমার সাথে, আমার কিন্তু টেনশন হচ্ছে, এই ধরনের ফান আমার পছন্দ না, ঠিক করে বলো। ও তখন বললো যে আমার না দিয়ে আমার বিয়ে হয়ে গেছে। আমি বলছি, আচ্ছা এই ধরনের ফান আমার সাথে করবো না। এই করতে করতে মানে কথা জিজ্ঞেস করতে করতেই ফোন কেটে যায়, আর ও আর ফোন ওই দিন আর ব্যাক করে না। তারপরের দিন আমি আর ওকে ফোন ব্যাক করিনি। এরপরে হলো আবার মানে ও আমার সামনে আসলো কয়েকদিন পরে। আমি অনেক ট্রাই করার পর পেলাম সামনে কথা বলার জন্য। কথা বলতে গিয়ে ও আমাকে বললো যে না, আমি ফ্যামিলির প্রেশারে হচ্ছে কি আমাকে এই কাজটা করতে হয়েছে, বাট আমি নিজে থেকে কিছু করি নাই, আর আমি বাইরে কখনোই যাবো না, মেয়ে বাইরে থাকতো। এরপরে অনেক 2-3 দিন তাকে ট্রাই করার পর পেলাম কথা বলার জন্য। তো তখন হচ্ছে ও আমাকে বললো যে দেখো আমি আমি ভীষণ কান্নাকাটি করছিলাম, খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো বললো যে দেখো আমি ফ্যামিলি প্রেশার এটা করেছি, আমি কখনোই এটাতে রাজি ছিলাম না, সামহাও আমি এটা থেকে বের হয়ে আসবো, এবং আমি কখনোই দেশের বাইরে যাবো না, আমাকে কেউ নিতে পারবে না। আমাকে জোর করে বিয়ে দিচ্ছে ভালো কথা, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, আমি যাবো না। তো ও আবার আমাকে কনভিন্স করে ফেললো। আমি বললাম ঠিক আছে ডিভোর্স দিয়ে আসবো, তারপর দেখা যায়। তো এই করতে করতে 2 মাস আবার হলো, এই কান্নাকাটি কথাবার্তা এর মধ্যেই চললো, সব কিছু নর্মাল। 2 মাস পার হয়ে যাওয়ার পরে একদিন দেখি ওর ফোন বন্ধ,
সন্ধ্যার দিকে ফোন বন্ধ, সারা রাত আমি ট্রাই করলাম ফোন বন্ধ, পরের দিনও ট্রাই করলাম ফোন বন্ধ। তারপরে অনেকের মাধ্যমে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, একজনের মাধ্যমে শুনলাম যে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বললো যে সাজ্জাদ। আমি বললাম সাজ্জাদ কোথায়? সাজ্জাদ তো পরশুদিন রাতে লন্ডন চলে গেছে, ফ্লাইট ছিল পরশুদিন রাতে। মানে আমার কাছে মনে হলো যে আমি হয়তো মানে শূন্যে ভাসলেও সরি সরি বলাটা উচিত না। সরি অনেক বড় কিছু আমি যেটা করছি, আমি সরাসরি হিসেবে বলতে পারি না। ওকে না, জীবন থেকে না অনেকগুলো বছর চলে গেছে, কোনোটা বছর চলে গেছে। সরি আমি কন্টিনিউ করি। তারপরে হলো আমি জানতে পারলাম এরকম। তো এরপরে আমি টোটালি আমি একদম মানে বিছানায় পড়ে যাই। মানে আমি নিতেই পারছিলাম না যে যেই মানুষ সারাক্ষণ আমাকে দেখার জন্য হেঁটে এত দূর চলে আসতো, বা মানে আমি কেন, এটা অন্য কেউই বিশ্বাস করে নাই যে ও এরকম কিছু করতে পারে, যে ও বিয়ে করতে পারে বা চলে যেতে পারে। মানে এটা আমার ফ্রেন্ড সার্কেল হোক, আমার হচ্ছে গিয়ে ভার্সিটির পিওর হোক, বা আমরা যেসব রিক্সাওয়ালায় পরিচিত রিক্সাওয়ালাদের সাথে ঘুরতাম, ওরাও মানে কেউ বিশ্বাস করতে পারতো না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আমার ফ্রেন্ডরা তো না, সাজ্জাদ ভাই এরকম করতেই পারে না, সাজ্জাদ ভাই তোমার জন্য পাগল, এখানে কোনো কিছু গন্ডগোল হচ্ছে। তো এরপরে ও চলে যায়, চলে যাওয়ার পর কোনো যোগাযোগ নাই। আর আমি ফোনটা সবসময় হাতে রাখতাম, ফুল সাউন্ড দিয়ে রাখতাম যে না নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, ওকে চলে যেতে হয়েছে। কারণ আমি শুধু ওর কথা বিশ্বাস করতাম, অন্য কোনো মানুষের কথা বিশ্বাস করতাম না। এবং আমি ওয়েট করতাম যে ও আমাকে ফোন দিতে, আমি ওর কাছ থেকে শুনবো যে কী ঘটনা। অন্য কারোর কথাই আমি মানে কান দিতাম না। সবাই আমাকে বলতেছে তোমাকে সে চিট করে চলে গেছে। না, হতেই পারে না, ও হয়তো নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে অথবা কোনো ঝামেলা হয়েছে, সেই জায়গাটা থেকে আমি ওর কাছ থেকে শুনবো কী হয়েছে। তারপরে 1.5 মাস না, 1.5 মাস পরে আমি ওকে ফোন করি একদিন রাতে, বাংলাদেশ সময় রাতে, আমাদের ওখানে সন্ধ্যার সময়। তো ও ফোন ধরার পরে হ্যালো হ্যালো বলতেছে। আমার এই সাহসটাই নাই যে আমি বলবো যে জানো তুমি কেমন আছো, বা নাদিয়া জানো তো, তখন প্রশ্নই আসে না, নাদিয়া তুমি কেমন আছো। তো এইভাবে আমি 2 দিন তার কন্টিনিউয়াস ফোন করি, মানে 10 সেকেন্ডের জন্য আমি কেটে দিই। তারপরে আমি বুঝতে পারি যে এটা ও। তারপরে আমি বললাম যে আমি কি এতই খারাপ যে আমার মানে আমি কি সে কাঁদতেছে। এতই এরকম যে মানে আমার সাথে কথাই বলা যায় না। আমি তখন বুঝতে পারি যে এটা ওরই ফোন, ওই ফোন করেছে। তখন আমি বলি যে না দেখ কেমন আছো, বলেই না আমার আর আর কিছু জিজ্ঞেস করে সাহস হয় না, আর ফোনটা কেটে দিই। এইভাবে করে ও মাঝে মাঝে ফোন দিত, আমাকে বলতো আজকে আমি এই কাজ করছি ওই কাজ করছি। আর আমি তো আসলে একটা হ্যাবিচুয়েটেড অবস্থায় ছিলাম যে ওর সাথে 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কথা বলা। তো ও যখন ফোন করতো আমি ওই টাইমটাতে আমি সারাক্ষণ ওয়েট করতাম যে ও কখন ফোন করবে। ও হয়তো 5 মিনিটের জন্য ফোন করতো যে আজকে আমি এই কাজে গিয়েছি, এই এরকম এরকম ছিল, তো ওইটার জন্য আমি ওয়েট করতাম। আর এখন তো আর প্রতিদিন কথা হতো না, একদিন কথা হতো, হয়তো সপ্তাহে একদিন বা 2 দিন, এরকম সবসময় এইভাবে চলতে থাকে। আবার তো আমি ওর কাছে জানতে চাই যে কী হয়েছে, ঘটনা কী। ও এই একই কথা বলতে থাকে, আমাকে ফ্যামিলির প্রেশারে আসতে হয়েছে, আমাকে ফ্যামিলির প্রেশারেই বিয়ে করতে হয়েছে, ও এই একই কথাই বলতে থাকে। কিন্তু আসলে ওর কথা এটা সত্য না। পরে আমি আস্তে আস্তে সব কিছু ইনভেস্টিগেশন মানে বলতে সবার সাথে কথা বলতে থাকি, ওর ফ্যামিলির অনেকের সাথে কথা বলতে থাকি যে আসলে কী হয়েছে। ও ও তো এটা নিজে করেনি, আপনারা এটা করেছেন বা আপনারাই ওকে জোর করে করছেন। তখন ওনারা বলে যে না, এবং সবার কথা যখন একরকম হয় যে না আমরা কেউ তাকে জোর করিনি, সে নিজে থেকে এটা করেছে ওখানে যাওয়ার জন্য। তো তারপরে একটা সময় আমি জানতে পারি যে হ্যাঁ, ওর কথা আপাতমস্তক ও আমাকে যা যা বললো এভরিথিং ওয়াজ ফলস, সব কিছুই মিথ্যা ছিল। মানে শুধু ওই এবং ওই সময়টা থেকে যখন আমি একদম শিওর হয়ে গেলাম যে না প্রত্যেকটা জিনিসই মিথ্যে কথা ছিল, ওই পয়েন্টটা থেকে আমি ভীষণ স্ট্রং হয়ে গেলাম। আমি প্রচণ্ড স্ট্রং হয়ে গেলাম এবং ওর নামই আমি শুনি না। এবং ও ফোন করলে ওর সাথে কথা বলা তো দূরে থাক, ও ফোন রিসিভ এবং করতো, ব্যাড বিহেভ কাকে ফোনটা বলে, রেখে দিত ফোন করতো। মানে ব্যাড বিহেভ কাকে বলে এটা মনে হয় আমার মতো ব্যাড বিহেভ দুনিয়ায় কেউ কারোর সাথে করে নেই। ওর সাথে আমার যত রকম ব্যাড বিহেভ হোক, মানে আমি ওকে অনেক গালিগালাজ করেছি, কিন্তু ও কোনোদিন বলে নাই যে নাদিয়া বেশি বলতেছে। ও চুপ করে শুনতে সব কথা। তোমার কথা শুনে তো অভ্যাস গালিও আমি ওকে মানে জেলাস করার জন্য এরকম হয় যে আমি ওকে জেলাস করার জন্য বলি হ্যাঁ তো তুমি বিয়ে করছো তো কী হয়েছে, আমিও বিয়ে করবো, আমার অনেক বয়ফ্রেন্ড আমি বানাবো, তো কী হয়েছে। তো এই কথা শুনে ও
ও মানে এটা নিতে পারে নাই, মানে ওর আসলে- ধারণাটা এরকম ছিল যে নাদিয়া তো আমার সব কথাই শুনে, আমাকে প্রচণ্ড বিশ্বাস করে, আমি যেটা বলি ওটাই শুনে। তো আমি ও স্টুডেন্ট হিসেবে আসলে অনেকবার ট্রাই করেছে কিন্তু যেতে পারে না, যার কারণে একটা প্রপোজাল আসাতে ওইভাবে ও যায়। এবং ও এইভাবে যে মানে এটা ভেবে যায় যে আমি ওখানে যাই ফার্স্টে সেটেল হই, দেন তারপরে আমি আবার নাদিয়াকে বানাই ফেলবো, বা নাদিয়া তো আমাকে ফেলবে না, আমি আমার নাদিয়া হচ্ছে ফিরে আসবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল, রাইট? তাই না? এটাই ছিল। তো আমি যখন আমি আমাকে বলতেছিল আমার তো অনেক রিলেশন হয়ে গেছে, আমি তো মুভ অন করছি, তো এটা না আমার পক্ষে নেওয়া সম্ভব ছিল বা এটাই কিন্তু বাস্তবতা, হওয়াটাই স্বাভাবিক ছিল। ওর সাথে সাথে টিকিট কাটলো, আমি একদিনের মাথায় টিকিট কাটছি, ও চলে আসলো। ইমার্জেন্সি টিকিট, আমি চলে আসছি। আমি ওইখানে তখন ঠান্ডা ছিল, আমি জ্যাকেট পরা, তো সিটিজেনশিপ পাওয়াটা অনেক দূরের বিষয়, ও তাড়াতাড়ি আমি সিটিজেন তো দূরের কথা, আমি তো অবভিয়াসলি আমি টিকিট কাটছি যে আমি ওই জ্যাকেট পরে, যে জ্যাকেট পরা ছিলাম ওই জ্যাকেট পরে আমি 32 নম্বরে গরমের দিন ছিল, তো সরাসরি আমার airport থেকে- লাগেজ 2 হাতে 2টা লাগেজ আমি ওখানে দাঁড়ায় রয়েছি। আমার ফ্রেন্ডরা হঠাৎ করে বলতো মানে ও ফ্রেন্ডকে দিয়ে আমাকে ডাকাছে, যাবো তোমার সাথে একটু কথা ছিল, একটু আসো। আমি বললাম যে এখন কিসের কথা, আমি সবার সাথে খুব ব্যাড বিহেভ করতাম, কারণ ওই পয়েন্ট থেকে আমি অনেক স্ট্রং হয়ে গেছি। তো ও যদি আমাকে সত্যি কথা বলতে হয়তো ডিফারেন্ট স্টোরি হতো, কিন্তু যেহেতু সব কিছু মিথ্যে বলছে, মিথ্যা জিনিস আমি কখনো নিতে পারি না। তো ফ্রেন্ড ডাকলো, আমাকে ডাকার পরে আমি বললাম হ্যাঁ বলেন। তো তারপর দেখি তার পেছনে ওই যে 32-এর গাছের ফাঁকা থেকে ও টুপি দিল, মানে ওর চেহারা দেখা মাত্রই আমি টার্ন ওভার করে আমি সোজা চলে আসছি না। তো এরকম ও 1 মাস ছিল, তুমি তখন 1 মাস প্রচণ্ড মানে সিনেমায় থাকে না, নায়ক হচ্ছে মানে অনেক কিছু খেয়ে টালমাটাল অবস্থায় নায়িকার বাসার সামনে পড়ে আছে, বা হচ্ছে মানে অনেক কিছু ট্রাই করতেছে, কাউকে টাকা দিয়ে চেষ্টা করতেছে যে তুমি যাও বাসায়, বা অনেক কিছু সে ট্রাই করেনি এমন কিছু না, বা বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন করতো, কিন্তু আমি আর তাকে হচ্ছে কোনো মানে না বলছি, মানে না, আমি বলছি যে না, তুমি এই পৃথিবীর শেষ ছেলে হলে আমি তোমাকে বিয়ে করবো না, আর তোমাকে অ্যাকসেপ্ট করে নেওয়া আমার পক্ষে পসিবল না। তুমি যদি সত্যি কথা বলতে হয়তো আমি ভাবতাম, কিন্তু এখন আর পসিবল না। এই করতে করতে ওর পাগলামি আমি আর মানে কন্ট্রোল করতে পারছি না। এবং ওই সময় আমি ধানমন্ডিতে মানে ওর নামে একটা জিডিও করি যে ও আমাকে ডিস্টার্ব করছে আমার, এরকম জিডি করলে আমি ভাবলাম যে জিডি করি, জিডি করলে হয়তো বা বুঝতে পারবে যে না আমি আর ও কোনো কথা বিশ্বাস করিনি এবং ওর সাথে আমি নাই। তো ও আবার পুলিশকেও হচ্ছে জাস্টিফাই করে যে ও পুলিশ কিনা, বা আমি আমার কোনো ফ্রেন্ডকে দিয়ে ফোন করিয়েছি কিনা। তো তারপরে 1 মাস টাইম শেষ হয়ে গেলে ও চলে যায়, চলে যাওয়ার পরে 3 মাস পর পরই ও চলে আসতো, 3 মাস ওখানে থাকতো, 3 মাস পরেই চলে আসতো, এরকম প্রত্যেকবার আমাকে মারানোর আমার চেষ্টা মেন জিনিস করতো। হচ্ছে আমার টিকিটের টাকা বলেই আমি অনেক হ্যাঁ, টিকিটের টাকাটা মানে কোনো রকম অ্যারেঞ্জ করেই চলে আসতো, আর এবং আর- আমাকে মারানোর চেষ্টা করতো, কিন্তু প্রতিবারই সে পারতো না। কারণ আমি ওই যে টার্ন ওভার আমি আর না, এটা আসলে সরি বলার কিছু নেই, এত চেক করার পর এটা সরি কিছু নাই, ফিনিশড, এটাই বাস্তব। আমাদের একবার 2010-এ ওরা আমি ফোন করি, এটা ছিল আপনার 31 ডিসেম্বর, তো ওরা আমি ফোন করার পর ওই একটা দিন ভালো দিন 2 বছর মানে 3 বছর পরে ও আমার সাথে ভালো বিয়ে করলো। ও আমাকে বলে যে তুমি করে কথা বলি তখন মনে হয়। তুমি করে তুমি কোনো সম্বোধন করো না, হঠাৎ করে মানে ও কান্না শুরু করে, তো ও বলে যে আচ্ছা সাথে দেখো, সব মেয়েরই একটা স্বপ্ন থাকে, একটা সংসারে একটা সন্তান, তুমি আর প্লিজ আমার ফোন করো, আমি তোমাকে মানে বিয়ে করবো না, আমি তোমার তোমার সাথে মানে হ্যাঁ, ওকে মেনে নিতে পারবো। পারবো না। আমি আমার ওই সাংসারিক দিন লাইফ থেকে তোমাকে মেনে নিতে পারবো না। আমি ওকে আর কোনোদিন ফোন করি নি, ওটা ছিল 2010 2010 2015 পর্যন্ত, তারপরে ও 2010 যে থেমে গেছে তা না না, না 2015 পর্যন্ত ও টুকিটাকি মেসেজ পাঠানোর চেষ্টা করতো, ফোন করতো, বা ও ফ্রেন্ডদেরকে দিয়েও ফোন করানোর চেষ্টা করতো, আমার সাথে কথা বলার চেষ্টা করতো, সে সবসময় আমার খোঁজ খবর রাখতো। তো 2015-তে তারপরে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন সকালবেলাও ও আমাকে মেসেজ পাঠায় যে এখনও সময় আছে, এখনও কামিং হয় নাই, আমরা অন্য কোনো দেশে চলে যাই, বা তুমি যেখানে বলবা যেভাবে বলবা আমি এখনই চলে আসবো। তো আমি প্রত্যেকবারই ও এক একটা আইডি থেকে পাঠাতো, আমি কোনো কিছু অ্যান্সার দেওয়াতে দূরে সাথে সাথে ব্লক করতে, আমি কোনো কথাই বলতাম না, সাথে কোনো কথাই নেই। তো হ্যাঁ, ওর যেদিন বিয়ে হয়ে যায় তারপর থেকে না আমি কোনোদিন ওর না, এটাই বলছিলাম যে 2015-তে যখন আমার বিয়ে হয়ে যায়, এরপর থেকে ও আর আমাকে কোনো SMS পাঠাতো না, হয়তো অন্যদের কাছ থেকে হয়তো ও জানার চেষ্টা করতো আমি কেমন আছি, বা দেখা হয়েছে দেখা হয়েছে কিনা, আমাকে দেখছি কিনা, এগুলো জানার চেষ্টা করতো। কিন্তু ডিরেক্ট আগে যেটা করতো যে প্রতিদিন আমাকে ট্রাই করতো বা কথা ইভেন বলার চেষ্টা করতো। মানে ওর আম্মু মোবাইলে আমি প্রচুর miss হ্যাঁ, করি। আম্মু মোবাইলেও প্রচুর
যেহেতু আমি বিগিনিং থেকেই ইকুয়েতে আমি হসপিটালে জব করি, তো 2021 আমাদের ওখানে প্রচুর মানুষ মারা যাচ্ছে কোভিডের কারণে, এবং আমি ওই কোভিড ওয়ার্ডেই কাজ করি। তো হঠাৎ করে আমার মনে হলো আজকে তো যে কোনো সময় আমিও মারা যেতে পারি, তো আমার যদি মারা যায় তার আগে আরেকবার ওনাদেরকে সরি বলা উচিত যে আমি আসলে মন থেকে সরি, ওকে পাওয়ার জন্য না বা কিছু কোনো কিছুর জন্যই না, আমি যে সরি সেটা বলার জন্য। তো আমি ওকে মেসেজ পাঠাই না, আমি ওর ফ্রেন্ডকে মেসেজ পাঠাই। তো আমি ওকে বলেও দিই যে প্লিজ তুমি এটা না দেখে কখনো বলো না যে আমি তোমাকে মেসেজ পাঠিয়েছি। আমার যদি কখনো কোনো কিছু হয়ে যায় তুমি যদি জানতে পারো, তো তাহলে না দিয়ে বলো যে সাদা ভাই তোমাকে সরি বলছি। তো মেয়ে তো ওরে বলে দেয় এবং সে আমাকে নক করে ওই আজ মানে প্রায় 12 বছর পর। মানে আমি ওর কাছে, আমার ফ্রেন্ডের কাছে শোনার পরে ভাবলাম যে কেন এত বছর পরে আবার সে কী চাচ্ছে বা কেন আমাকে সরি বলার কী দরকার। তো সে তো ভালোই আছে, সে ভালো থাকার জন্যই তো ওখানে গেছে। তোমার ছাড়া আমার ভালো থাকার কথা না। তো সে ভালো থাকার জন্য গেছে, তো এখন কেন সরি, কিসে সরি? তো এত বছর পরেও কেন? তো তারপরে আমি তার সাথে কথা বলে সব কিছু জানলাম যে সে আসলে ভালো নাই, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। ইনফ্যাক্ট আমি আমার সব কিছু ফেলে দিয়েছি, চিঠি থেকে শুরু করে সব কিছু, ওর কোনো স্মৃতি কোনো কিচ্ছু আমি রাখি নাই, কিন্তু ও আমার সব কিছু এখনও আজও রেখে দিয়েছে। তো ওইগুলো যখন একটা একটা করে আমাকে দেখাতো, মানে আমি খুব অবাক হতাম যে এত বছর পরে এত কিছু হয়ে যাওয়ার পরেও এই লোকটা আমার পিছনেই পড়ে আছে। তো এভাবে আস্তে ধীরে আবার কথা বলতে আবার আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, আমরা যেহেতু দুই দিকে এই দুজন আনসাকসেসফুল হয়েছি, মনে হয় এই অঙ্কটা মনে হয় এইভাবেই ফিরে মিলার কথা ছিল, হয়তো আল্লাহ পাকের এটাই ইচ্ছা ছিল। তারপর আমরা আবার ডিসিশন নিলাম, আমাদের গার্ডিয়ানকে জানালাম, ফাইনালি আমরা এই স্টেজে একসাথে বসে আছি আপনাদের সাথে। সরি না দিয়ে ওটা কারণ 2008 still sorry. It's okay. Will you marry me? আমাদের বিয়ে We হয়ে already গেছে। married.